ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এবং ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেই এক সময়ের কুমিল্লার দাপটে এমপি এবং তার মেয়ে মেয়র সূচনা তারা এখন ভারতের বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে হিন্দু সুরক্ষা সমিতির ভয়ে। এই হিন্দু সুরক্ষা কমিটি বাহার সূচনাকে তন্ন তন্ন করে খুঁজছে, পুরো কলকাতা, নিউ টাউন, রাজারবাগ সব জায়গায় খুঁজছে এই বাহার এবং সূচনাকে। এক সময়ের দাপটে এমপি যার ভয়ে কুমিল্লাতে বাঘে ছাগলে এক খাটে জল খেত এবং ক্ষমতার প্রভাব কাটিয়ে তার মেয়ে সূচনাকে মেয়র বানিয়েছিলেন, সেই বাহার আজকে বনে জঙ্গলে দৌড়াচ্ছেন, গন্তব্য হচ্ছে নেপাল। এই বাহারের ভারতের দিন ফুরিয়ে এসেছে। আপনারা জানেন সম্প্রতি বাহার এবং তার মেয়ে সূচনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর এক রাত রেখে পুলিশ ছেড়ে দিয়েছে। বাহার এবং সূচনা তারা হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরের দিনই কিন্তু ভারত চলে গিয়েছিলেন এবং তারা কলকাতার নিউ টাউন রাজারবাগ এলাকায় একটি বাসা ভাড়া করে বাবা এবং মেয়ে বসবাস করতেছিলেন। কিন্তু সমস্যা বাঁধালো পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে একজন ছাত্রলীগ নারী নেত্রী। আপনারা সবাই তাকে চিনেন, পূর্ণিমা রানী শীল, যিনি বিপিনুরকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন। অনেক আগের কথা আপনাদের খেয়াল চাই না, আমি ভিডিওটা দিয়ে দেই, আপনারা দেখেন। কত বড় গুনাহ আল্লাহ তুমি। সেই পূর্ণিমা রানী তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে এই বাহার সে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও সে কুমিল্লাতে হিন্দু নির্যাতন করত, কাঠমোল্লাদেরকে নিয়ে আন্দোলন করত, বহু হিন্দুদেরকে সে নির্যাতন করেছে এবং 2021 সালে কুমিল্লার একটি পূজা মণ্ডপে সে কোরআন শরীফ রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পরে মুসলমানরা উত্তেজিত হয় এবং মুসলমানরা বলে যে আমাদের কোরআন শরীফ অবমাননা হয়েছে। তারপরে এই মুসলমানরা বিভিন্ন মন্দির আক্রমণ করে, তারপরে মণ্ডপ আক্রমণ করে এবং হিন্দুদের বাড়িঘর আক্রমণ করে এবং এতে অন্তত 4 জন হিন্দু মারা যায়। তো তারপর সরকার একটা ভবঘুরে আটক করেছে নাম ইকবাল। সেই ইকবাল বলেছে হ্যাঁ আমি মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসেছি, এসে এখানে রেখেছি। এবং এই ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী 2023 সালে ইকবালকে 1.5 বছরের কারাদণ্ড দেয়। তো এখন এই পূর্ণিমা রানী শীল লগ্নজিতা বলতেছেন যে না, ইকবাল দায়ী না, দায়ী হচ্ছে এই বাহার। এই বাহারই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য সেখানে কোরআন শরীফ রেখেছিল। এবং পূর্ণিমা রানী শীল আরো বলেন যে এই বাহার তাহলে কিভাবে ভারতে আশ্রয় নেয়, যেখানে ভারত হিন্দু প্রধান দেশ। তাহলে একজন হিন্দু বিদ্বেষী মুসলমান এমপি যে কিনা কাঠমোল্লাদেরকে নিয়ে হিন্দুদের অত্যাচার করেছে, এমনকি মোদির বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছে, সেই লোক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে সে ভারতে আশ্রয় নেয়। তো এটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তো ফেসবুকে পোস্ট করার পর হয়েছে কি যে পূর্ণিমা রানী শীলের অনেক বন্ধু আছে না, কলকাতাতে আছে, যেহেতু হিন্দু মানুষ, কলকাতাতে অনেক বন্ধু থাকে হিন্দুদের বা আত্মীয় থাকে। তো তারা এটা দেখেছেন, তারা এটা দেখার পরে তারা আবার শেয়ার করেছেন। তো তারা শেয়ার করার পরে আবার কলকাতা অনেক লোক দেখেছে। তারপরে কলকাতার বিজেপি নেতা কর্মীরা, আরএসএস নেতা কর্মীরা, বজরং দল নেতা কর্মীরা, হিন্দু সুরক্ষা কমিটির নেতা কর্মীরা তারা বলতেছে দিদি কোথায় আছে বলেন, কোথায় আছে বলেন, কোথায় আছে বলেন। তারা খুঁজতেছে কেস কোথায় সে এমপি। তো হয়েছে কি, মানে কলকাতা যেসব লীগের নেতা কর্মীরা আছে তাদের সবার কিন্তু একটা লিস্ট পুলিশের কাছে আছে। পুলিশ তাদের লিস্ট দিয়ে রাখে যাতে সমস্যা না হয়, আর নাইলে তো বাংলাদেশি বইলা কলকাতার পুলিশ পাঠিয়ে দিবে, তাই না? তো সরকার বলছে পুলিশকে যে যারা যারা আওয়ামী লীগের লোক আছে তাদের লিস্ট রাখো, তাদেরকে দলীয় ছেড়ে দিও, কারণ তারা আওয়ামী লীগ, তারা কি করবে, আর বাংলাদেশে তাদের প্রাণের ভয়। যেহেতু হাসিনা মোদির পারপাস সার্ভ করছে, ভারতের সেবাদাসী ছিল, কাজেই আওয়ামী লীগ থাকুক। তো এইভাবে আর কি আওয়ামী লীগের কে কোথায় আছে একটা লিস্ট পুলিশের কাছে আছে। তো এই পূর্ণিমা রানী শীলের ফেসবুক পোস্ট পেয়ে তখন এই হিন্দু সুরক্ষা কমিটি, বজরং দল, বিজেপির কর্মীরা খুঁজতেছে। তারপর এদের মধ্যে কেউ কেউ আছে তারা পুলিশকে বললো যে দেখো তো তারা কোথায় আছে, তোমার লিস্টে দেখো। তো আপনি জানেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে ঘুষ দিলে পুলিশ সব বলে দেয়। তখন পুলিশ বললো যে হ্যাঁ দেখি কোন জায়গায়, হ্যাঁ 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 এই জায়গায় আছে। তো পুলিশ বলে দিল যে হ্যাঁ এই কলকাতার নিউ টাউন রাজারহাটে অমুক নম্বর বাসায় আছে। সঙ্গে সঙ্গে সেখানে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে উপস্থিত হওয়ার পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলো। থানায় নিয়ে আসার পরে আবার ওই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এখন কলকাতায় আছে পালেয়া, সুজিত রায় নন্দী, এই সুজিত রায় নন্দী তিনি ফোন করলেন মাহবুবুল আলম হানিফকে, সে কানাডাতে। মাহবুবুল আলম হানিফ ফোন করলো শেখ হাসিনাকে, শেখ হাসিনা ফোন করলো দোভালকে, দোভাল ফোন করলো মোদীকে, মোদী বললো যে এদেরকে ছেড়ে দাও। তখন তাদেরকে এক রাত রেখে সকালে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই সকালে যে ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দেওয়ার পরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কলকাতা কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে আন্দোলন হচ্ছে। যেই বাড়ি থেকে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই বাড়িতে গিয়েছে হিন্দু সুরক্ষা কমিটি, কিন্তু যেই বাড়িতে এই বাহার এবং সূচনা ছিল ওই বাড়িতে তাদেরকে পাওয়া যায়নি। ওই কলকাতা নিউ টাউনের রাজারবাগে যে এলাকা থাকতো ওই এলাকার বাসা তালা মারা বন্ধ। তার মানে তারা অন্যত্র চলে গিয়েছে এবং তাদের খোঁজে হন্য হয়ে খুঁজছে এই হিন্দু সুরক্ষা কমিটি, বজরং দল, বিজেপি, সবাই তন্ন তন্ন করে খুঁজতেছে যে বাহার কোথায়। এবং সরকারের প্রতি তীব্র আক্রোশ যে বাহারকে কেন ছাড়া হলো, কেন বাহারকে তোমরা ছেড়ে দিলে। তো এই কারণে এখন
বাহার চিন্তা করতেছে যে আমি তো পুলিশ থেকে বাঁচলাম, শেখ হাসিনা আমাকে পুলিশের হাত থেকে বাঁচালো, কিন্তু আমাকে মবের হাত থেকে বাঁচাবে কে, আমাকে গণরোষের হাত থেকে বাঁচাবে কে? এই যে উত্তেজিত হিন্দু জনতা, তারা তো আমাকে পেলেই মেরে ফেলবে। তো তারপরে এই বাহার এখন চেষ্টা করতেছে ভারতে যেখানেই হোক না কেন ওরা আমাকে খুঁজে নেবেই, সুতরাং আমার এখন নেপাল ছাড়া কোনো গতি নেই। তারপর জানেন যে নেপাল এবং ভারত কোনো কাঁটাতারের বেড়া নেই, ওপেন বর্ডার। তো এখন এই নেপালের দিকে ছুটতেছে বাহার এবং সূচনা, তাও আবার ওই রাস্তা দিয়ে না, ওই বাই রোডে জঙ্গল মঙ্গলের দিকে সেদিকে, কারণ যদি এই হিন্দু সুরক্ষা কমিটিটার পেয়ে যায় তাহলে তাদেরকে ধরে উত্তম মাধ্যম দিবে, এবং এই উত্তম মাধ্যমের ফলে বাহার তো বাঁচবেও না, বাহার তো বয়স অনেক বেশি। এখন এই যে হিন্দু সুরক্ষা কমিটি পুলিশ নিয়ে গিয়ে বাহারকে গ্রেপ্তার করালো তার মেয়ে সহ, এবং তারপর এক রাত রেখে ছেড়ে দিল বাহারকে, এই জন্য হিন্দু সুরক্ষা কমিটি খুবই খেপা। তারা এদিকে ওদিকে বিক্ষোভ করতেছে, এবং তারা সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দিয়েছে সম্প্রতি। আমি একটা ব্যানার পেয়েছি, সেখানে লিখেছে যে 29 তারিখ শিয়ালদহে, মানে আমাদের যেমন শাহবাগ মোড় কিছু হলেই সবাই শাহবাগ মোড় অবরোধ করে ফেলায়, ওখানে যে শিয়ালদহ, এই শিয়ালদহতে 29 তারিখে হিন্দু সুরক্ষা কমিটির একটা বিরাট বিক্ষোভ সভা। সেখানে লিখেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতা বাঙালি হিন্দু নিধনকারী বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। বাহারউদ্দিন এবং তার কন্যা গ্রেপ্তারের দাবিতে 29 আগস্ট শিয়ালদহে হিন্দু রক্ষা সমিতির বিশাল বিক্ষোভ সভা। উক্ত বিক্ষোভ সভায় দলে দলে যোগ দিন। তো এরকম কার্ড ছাপিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে। আজকে হচ্ছে 27 আগস্ট, 28, 29 আর 2 দিন পরে বিশাল বড় বিক্ষোভ। এবং আমার মনে হয় যে এই যে হিন্দু সুরক্ষা কমিটির যে বিক্ষোভ মিছিলটা হবে বা বিক্ষোভ আয়োজন হবে, অবরোধ হবে, তার আগেই মোটামুটি ধরা যায় যে বাহার এবং সূচনা ভারত ত্যাগ করে নেপাল বসে যাবেন, এবং নেপাল পৌঁছে সেখানে গা ঢাকা দিয়ে থাকবেন। এবং তারপর যদি অনেকদিন পর কেউ ভুলে যায় তাহলে হয়তো চেহারা চেঞ্জ করে ক্লিন শেপ টেপ করে ভারতে এসে মাঝে মাঝে হাসিনার সঙ্গে দেখা করে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে কি দর্শক অবস্থা, মানে অপমান আর অপমান, এত অপমান। যেই ভারতের পারপাস সাফ করলো, যেই ভারতের চাকর হয়ে থাকলো গত 15টা বছর, সেই ভারতেও আর শান্তি নেই। এখন আবার নতুন আরেকটা খবর, সেটা হচ্ছে যে এই হিন্দু সুরক্ষা কমিটি তারা বলেছে যে হাসিনার আত্মীয় ফজলে নূর তাপস, আপনারা জানেন যে হাসিনার কাছের আত্মীয়, সে ভারতে আছে নাকি এমন খবর শোনা যায়, লুকিয়ে আছে। এখন হিন্দু সুরক্ষা কমিটি বলতেছে যে ঢাকায় এই তাপস হরিজন সম্প্রদায়ের উপর মারাত্মক আক্রমণ চালিয়েছে, এবং জোর করে এই হরিজন সম্প্রদায় যে হিন্দু, এই হিন্দুদের ভূমি দখল করেছে। কাজেই এই তাপসকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা পুলিশের কাছে লিস্ট চাই, যে লিস্ট আছে লিস্টে তাপসের নাম আছে কিনা। নিশ্চয়ই তাপস ভারতে কোথাও লুকিয়ে আছে, এই তাপসকেও গ্রেপ্তার করতে হবে। এখন নতুন করে আর কি আরেকটা দাবি করতেছে। তো এই সব মিলিয়ে দাবিতে কিন্তু এই 29 তারিখে শিয়ালদহে বিশাল বড় বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে হাজার হাজার হিন্দু যোগ দিবেন এই বাহার, তার মেয়ে সূচনা এবং এই তাপসের গ্রেপ্তারের দাবিতে। এটা একটু অ্যাড করলাম তাপসেরটা। মানে খুব কষ্ট লাগে যে দেখুন যদি কেউ নিজের দেশের বিরুদ্ধে কাজ করে তার কি পরিণতি হয়। এই বাহার আমাদের বাংলাদেশের লোক, সম্মানিত মানুষ, কিন্তু কি দরকার ছিল আওয়ামী লীগের এমপি হয়ে হিন্দুদেরকে নির্যাতন করা, আবার দেশের বিরুদ্ধে কাজ করা। আওয়ামী লীগ তো কাজ করেছে দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রত্যেকটা কাজ ছিল ভারতের স্বার্থে, বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু আজকে কি হলো? আজকে যেই দেশের স্বার্থে 15টা বছর কাজ করলি, নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে গণহত্যা করলি, খুন করলি, গুম করলি, শুধু সেই দেশের পারপাস সাফ করার জন্য, আজকে সেই দেশেও তোর জায়গা নেই। আজকে মেয়েকে নিয়ে, এই বৃদ্ধ বয়সে বিবাহযোগ্য মেয়েকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস, বাসে যাওয়ারও সাহস নাই, বা ট্রেনে যাবি নেপাল তাও সাহস নেই, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, সব জায়গায় ছবি আছে। জঙ্গলে জঙ্গলে বিল খালে দিয়ে ধাওয়া খেতে খেতে রওনা করেছিস নেপালের দিকে। খুব দুঃখ লাগে জানেন, মানে খুব দুঃখ লাগে যে কি দরকার ছিল এরকম। দর্শক, এই বাহার 15টা বছর ধরে অনেক ক্ষমতাশালী ছিল, তার ভয়ে কুমিল্লায় বাঘে ছাগলে এক খাটে জল খেত। এই বাহার যা বলতো তাই হতো। আজকে সেই বাহারের কি করুণ পরিণতি। এই ক্ষমতা দিয়ে লাভ কি বলেন তো আমাকে? কি হবে এই ক্ষমতা দিয়ে? অপমান আর অপমান, অপমানের চূড়ান্ত অপমান। শুধু কি তাই, ওদিন দেখলাম ওই যে আবু সাইদকে গুলি করে মারছে এক পুলিশ, গত পরশুদিনই তো সেই পুলিশ সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় বিএসএফ ধরছে, ওই যে ধরে আদালতে নিছে, আদালতে ওই যে বস্তা আছে না, বস্তা গলায় বস্তা পরে নিতেছে। কি অপমান! এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজনকে মানে আল্লাহ পাক আর কত অপমান করাবে। আমার মনে হয় যে এই আওয়ামী লীগের পাপের শাস্তিগুলা আল্লাহ পাক এই দুনিয়াতে বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? মানুষকে দেখাচ্ছে যে দেখো, স্বৈরাচারী হলে, ফ্যাসিবাদী হলে, জুলুমবাজি হলে তাদের কি শাস্তি হয়। যুগে যুগে এই ফ্যাসিবাদী জুলুমবাজিদের এরকম শাস্তি হয়, কিন্তু ইতিহাস থেকে কেউ শিখে না।
আমি আহ্বান জানাবো বিএনপি কে, জামাতকে, ইতিহাস থেকে শিক্ষা না নিলে আপনারাও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন এই বাহারদের মতো। ধন্যবাদ।